বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহ বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও অস্থিতিশীল আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক বিভিন্ন সংকট কৃষি খাতে বিরূপ প্রভাব বিস্তার করছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, এ ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে খামারবাড়ির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে রাশিয়া ফেডারেশন কর্তৃক 30,000 মেট্রিক টন সার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন, ডেভিড থমাস ও রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উলারকেমের কর্মকর্তারা। The ambassador of the Russian Federation and His Excellency Mr. Alexander Montesky, former ambassador of the Russian Federation to Bangladesh. This cooperation rooted in the long-standing friendly relation between Bangladesh and Russia, standing as a shining example of mutual trust, respect and partnership. সম্পদ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতিকে দুরবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। অনেক চড়াই উতরাই পেরিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি। দুপুরে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য বিগত সরকারের সময় ব্যাংকের টাকা লুট, অর্থ পাচার ও দুর্নীতি এবং জবাবদিহিতার অভাব দায়ী। দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই জানিয়ে সালেউদ্দিন আহমদ জানান, বর্তমানে দেশের রিজার্ভ 18 বিলিয়ন থেকে 32 বিলিয়নে উন্নীত করা হয়েছে। যে কোনো সরকারি এগুলো করা উচিত। এই যে মহিলাদের ভোট, তারপরে আপনার জুডিশিয়ারির স্বাধীনতা, বিচার কুইকলি পাবেন, ল অ্যান্ড অর্ডারের ব্যাপার, এগুলো তো আপনি যে কোনো সরকার যেখানেই থাকে এগুলো করতে হবে। অতএব এইটার প্রতি দৃষ্টি নিবদ্ধ করার জন্য আমরা বলছি, বলছি এই ভোটটা কেন হবে না? এখন তো আর পলিটিক্যাল প্রেশার নাই, তো টাকা দিয়ে একটা বিশেষ দল তো আসতে পারবে না। আপনি দেখছেন বড় বড় যারাই হোক, তারা কিন্তু নিজেদের পেশি শক্তি দিয়ে এসে করছে না, চেষ্টার লোকজনে বোঝাতে। অতএব ভোট হবে, আপনারা সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। গণমাধ্যমকে তিস্তা মহাপরিকল্পনা ইস্যুতে হতাশা না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্ধারিত 26 জানুয়ারি তিস্তা প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, তিস্তা প্রকল্প নিয়ে ভালো করে যাচাই বাছাই শেষে প্রকল্পের কাজ শুরু করা হবে। আজ সকালে কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ ও চীন সরকারের উভয়ে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক দলগুলো তিস্তা প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে, তবে প্রকল্পটা অনেক জটিল হওয়ায় 3টা বিষয়ে দেখতে হচ্ছে: বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ ও সেচ দেওয়া। বিষয়গুলো যাচাই বাছাই করতে চীন একটু সময় নিচ্ছে। বিস্তারিতভাবে দেখতেছে যে এই নদীকে বাঁচিয়ে কেমন করে প্রকল্পটা করা যায়, নদীও বাঁচে, মানুষও বাঁচে। গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা মূলত পলাতক শক্তি মন্তব্য করে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোট আয়োজন করা হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আদিলুর রহমান বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে দেশের জনগণ জুলাইয়ের পক্ষে আছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে বলে তিনি দাবি করেন। কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সুষ্ঠু নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওরা সীমান্তের অন্যদিকে পালিয়ে যে তাদের বন্ধু বান্ধবরা এদিকে
প্রশ্ন করছে। গণভোট জুলাই অগাস্টে যারা আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য, তাদের যারা সহযোদ্ধা, তাদের উদ্যোগে যে জুলাই সনদ হয়েছে সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 খুলনার বাগমারায় যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ 2 কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার সকালে তথ্য জানায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাকিল আহমেদ ও তরিকুল ইসলাম তৌহিদকে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। কুমিল্লা 6 আসনে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন। সোমবার দুপুরে নগরীর ধর্মসাগরের পার তার নিজ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলার 6টি নির্বাচনী এলাকায় বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেন দলের চেয়ারপারসন। দলের চেয়ারম্যান তারেক রহমানের কথায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মবিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন ও মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু সহ আর অনেকে। সাভারের আশুলিয়া মডেল টাউনের কাশবন এলাকা থেকে উদ্ধার হওয়া 38 টুকরো কঙ্কালের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআই এর পুলিশ সুপার MN মোরশেদ জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 16 জানুয়ারি রাতে সাভার ও কালিয়াকৈর থেকে 3 আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ভিকটিমের লুণ্ঠিত অটোরিকশাও উদ্ধার করা হয়। জানানো হয়, নিহত ব্যক্তি মিলন হোসেন গত 29 সেপ্টেম্বর অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরে 1 ডিসেম্বর তার মরদেহ খণ্ডাংশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে মিলনকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে অটোরিকশাটি বিভিন্ন হাত ঘুরে বিক্রি করা হয়। গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকা সম্পর্ক নেই বলে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না, এটা সারা জীবন থাকবে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে পাবনা জেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জেলা প্রশাসক শাহেদ মুস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা সহ অন্যান্যরা। টেন্ডার বাণিজ্য আর নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বগুড়ার শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামীম। এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ হওয়া সত্ত্বেও থেমে নেই তার দুর্নীতি, বরং অনিয়মকে নিয়ম করে চলছে তার রাজত্ব। মোহাম্মদ বাবুলকে সাথে নিয়ে নিক্সন হারুনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ঐতিহাসিক স্থান বিশেষভাবে পরিচিত করেছে বগুড়ার শেরপুর পৌরসভা। পৌরবাসীর চলাচলের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা সহ নানান উন্নয়ন কর্মকাণ্ড চলে পৌর এলাকায়। এসব উন্নয়ন কাজে রাষ্ট্রীয় বাজেটের টাকার উপরও থাবা পড়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শামীমের। প্রকৌশলী চাকরি করেন তিনি, তবে বিলাসী জীবন তার। টাকার গন্ধ পেলে অনিয়মকে করে নিয়ম। পৌরসভার শান্তিনগর কাজী অফিস রোডের টাউন কলোনিতে 5 কাঠা জায়গার উপরে গড়ে তুলেছেন 5 তলা বাড়ি, যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এছাড়া
একই উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের 6 নং ওয়ার্ডের খন্দকারটোলা এলাকায় রয়েছে 5 কোটি টাকা মূল্যের 1 বিঘার উপরে সেমি পাকা বাড়ি। এই বাড়ির মালিককে চেনো তুমি? তো একই এলাকায় থাকি তো চিনি। ওর নাম তো শামীম। জি হ্যাঁ, ইঞ্জিনিয়ার পৌরসভায় আছেন। হ্যাঁ। শামীম সাহেব বাড়িতে কতটুকু জায়গার উপর বাড়িতে? হ্যাঁ, 1 শতক জায়গার দাম এই মুহূর্তে সাথে ওটা 22 লাখ। এখানে আমার পাশে আরো সামনে আমার পাশে রেখেছেন। সম্প্রতি শফিকুল ইসলাম শামীমের বিরুদ্ধে অভিযোগ জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটির অভিযোগ, তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন শেরপুর পৌরসভার 17 কোটি 9 লক্ষ টাকার RUTDP প্রজেক্টের কাজ দিয়ে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান MA ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মিজানুর আলমকে। আমরা ফার্স্ট লিস্ট হয়েছি, যেখানে টেন্ডারের বিষয়টা ছিল আমরা 17 কোটি 9,31,734 টাকা 712 পয়সা নিয়ে আমরা ফার্স্ট লিস্ট হয়েছিলাম। সেখানে থার্ড লিস্ট ছিল MA ইঞ্জিনিয়ারিং এবং মিজানুর আলম জেভি, তাদেরটা ছিল হচ্ছে 17 কোটি 23,96,588 টাকা 464 পয়সা। নির্বাহী প্রকৌশলী SM শফিকুল ইসলাম শামীম সাহেবের সঙ্গে যোগাযোগ করি, তখন উনি আমাকে বলেন যে আপনাদের পেমেন্ট স্লিপগুলো এখানে দেয়া হয়। আমি তখন বললাম যে আপনার মনে হয় ভুল হচ্ছে, আপনি ঠিকভাবে দেখেন, পেমেন্ট স্লিপগুলো পেয়ে যাবেন। উনি এক এক সময় এক এক কারণ দেখাচ্ছে। প্রথমে বললেন পেমেন্ট স্লিপ দেয়া নাই, থার্ড লিস্টে নোয়া দেওয়ার পরে আমি যখন তাকে অনেক কষ্ট করে পেলাম, তখন উনি বললেন যে গাইবান্ধার কাজের যেটা দিছেন সেটা তো সঠিক না। তখন উনি কথা না বাড়ায় ফোনটা কেটে দেন এবং সেখানে ভদ্রতাটুকুও বাড়েন না। অভিযোগের বিষয়ে প্রকৌশলী শফিকুল ইসলাম শামীম জানান, এই প্রকল্প দেওয়ার ব্যাপারে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিয়মতান্ত্রিকভাবে কাজ দেওয়া হয়েছে। এ সময় তার অডেল সম্পত্তির ব্যাপারে জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও তথ্য দেওয়ার পর স্বীকার করতে বাধ্য হন তিনি। না, এটা ভুল বসে তিন সেটা মানে ফাঁকা জায়গা গাছটা দিতে আমাদের 4 ভাই আর কি। অনৈতিক লেনদেনের মাধ্যমে আপনি ওনাদেরকে নোয়া দিয়েছেন, কোনো ওয়ার্ক অর্ডার ছাড়া কোনো কাজের উদ্বোধন করা যায় না। আমরা সাইনবোর্ডও পেয়েছি, পিডি সাহেব কাজটা দিয়েছে। আমি কি এটা ধরে নিব যে মঞ্জুর আলম সপ্তম কাজটা দিয়েছে ওনাদেরকে অ্যাপ্রুভ করে দিয়েছে? তবে এ বিষয়ে খোঁজ দিতে গেলে শেরপুর পৌরসভায় পাওয়া যায়নি পৌর প্রশাসক M আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদকে। বারবার কল করলেও ফোন ধরেননি তিনি। নিক্সন হারুন, চ্যানেল এস, বগুড়া।